যদি আপনি কথাটা বলেন যে মানুষকে তো একটু সচেতন হতে হবেই, কারণ আমি নিজের পায়ের তলায় কাকে পদতলে দাবিয়ে দিয়ে যাচ্ছি সেই জিনিসটা তো আমাকে বুঝতে হবে, কারণ কোনোদিন পূর্ণ লাভ কাউকে মেরে হয় না। সমানভাবে বিজেপির যখন চিত্রটা আমি দেখি, আমি একটা কথা বারবার বলি, গঙ্গা কিন্তু সেই পাপই ধোয় যেগুলো আমাদের অজান্তে হয়, এবং যেই পাপগুলো জানতে হয় সেইগুলো কি ধোয়া যায় দাদা? যায় না। এবং সেই জিনিসটাই মহাকুম্ভে আমরা দেখছি। এবং কারোর পাপের জন্য হয়তো সাধারণ মানুষদেরকে জীবন খোয়াতে হচ্ছে, একটার পর একটা সেই ঘটনাগুলোই দেখছি। দিল্লিতে যে ঘটনাটা নিয়ে আজকে আমাদের গোটা এপিসোডটা হচ্ছে, সেটাও হয়তো কারোর পাপের ফল ভুগতে হচ্ছে এই সাধারণ মানুষগুলোকে। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজকের পর্ব শুরু করবার আগে আমি দুটো লাইন আপনাদের সামনে বলতে চাই। প্রথম লাইন, এই দায় কাদের, কারা দায়ী? আর দ্বিতীয় লাইন, দিল্লি দখলের পর মানুষের জীবন বেদখল হয়ে গেল। বুঝতে পারছেন কেন, কি নিয়ে আমি এই পর্ব শুরু করলাম? কি বলছে বাংলার আরও একটি পর্ব আমরা আপনাদের সামনে নিয়ে আসছি, এবং কি বলছে বাংলার আজকের পর্ব, দিল্লিতে যে দুর্ঘটনা ঘটেছে প্রয়াগরাজকে কেন্দ্র করে দিল্লি রেলওয়ে স্টেশনে, সেই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব। কেন ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? 18টি প্রাণ ঝরে গেল, একটি রাতে 18টি প্রাণ ঝরে গেল। শুধু তাই নয়, এ দায় কার? রেল কর্তৃপক্ষ কোথায়? পুলিশ কোথায়? লোকাল অথরিটিস কোথায়? প্রশাসন কোথায়? অনেক কোথায় প্রশ্ন, এখনো পর্যন্ত কিন্তু কোনো উত্তর নেই। উত্তর কিসে আছে? যারা মারা গেছেন তাদের জন্য রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বলে ডিক্লেয়ার করেছে। 2.5 লাখ টাকা যারা সিরিয়াসলি ইনজিওর্ড, 1 লাখ টাকা যারা মাইনরলি ইনজিওর্ড। কিন্তু টাকা দিয়ে কি এই জীবন, যে জীবনগুলো চলে গেল, মহিলা থেকে বাচ্চা থেকে প্রত্যেকের, আমরা হয়তো ফেরত পাবো না? এ নিয়ে আমাদের আজকের পর্ব। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, যারা আপনারা এখনও বিভিন্ন তথ্য জানছেন, রেলওয়ে কর্তৃপক্ষ যেটা বলছে যে 12 নম্বর এবং 13 নম্বর প্ল্যাটফর্মে 2টি ট্রেন ডিলে হয়েছিল, অর্থাৎ দেরি করা হয়েছিল, এবং তার মধ্যে ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস 13 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল, এবং স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল, এবং 14 নম্বরে প্রয়াগরাজ এক্সপ্রেস, যেখানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই নিয়ে আমাদের সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের জেনারেল সেক্রেটারি উপাসনা চৌধুরী, আমার পাশে বসে আছে। উপাসনা, আপনাকে কি বলছে বাংলা এবং আজকের অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই আমি যে অনুষ্ঠানের শুরুতে বললাম, এই দায় কার, কারা দায়ী, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা আমি বললাম, যে দিল্লিতে দখল করলো আপনাদের প্রধান বিরোধী দলের রাজ্যে বিজেপি, মানুষের জীবন বেদখল হয়ে গেল। যে কথাটা আপনি নিজেই বললেন যে দিল্লি দখল হলেও মানুষের প্রাণ কিন্তু বেদখল হয়ে গেল, এবং সেই জিনিসটা, এই দিল্লির ঘটনাটা কিন্তু এটা প্রথম চিত্র নয়। তার পাশে যদি আমরা মহাকুম্ভের একটার পর একটা ঘটনাগুলো দেখি, অর্থাৎ মহাকুম্ভে যেই সংখ্যক মানুষ স্ট্যাম্পেড হচ্ছেন, তার পাশাপাশি আপনার মনে পড়বে হয়তো যে মহাকুম্ভের একটা বিশাল বড় টেন্টে আগুন লেগে যাওয়া, এবং সেটা কিন্তু একদম মহাকুম্ভের পক্ষে, যেখানে বারবার বিজেপির লোকজনরা বলছে যে আপনারা আসুন, আমাদের এত সুন্দর ফেসিলিটি সেটা একবার দেখে যান। এই ফেসিলিটির কথাই কি ওনারা বলছিলেন? ওনারা বাস্তবে তাহলে বলছিলেনটা কি? এই জিনিসটা কিন্তু দেখার বিষয়, জানেন তো। ওনারা বলছিলেন, ওনারা আমন্ত্রণ জানাচ্ছে বটে, কিন্তু আমন্ত্রণ জানানোর পরবর্তীতে যেই বেসিক কার্যকলাপটা থাকা উচিত ছিল ওনাদের, সেই জিনিসটা কি ওনারা করতে পারছিলেন? একদমই না। কারণ সেই জিনিসটা হলে হয়তো এতগুলো প্রাণ যেত না মহাকুম্ভের বুকে। তারপরে যখন এই দিল্লির ঘটনাটাও আমরা দেখছি, দিল্লিটাও যদি আপনি একবার রিলেট করেন, সেই ট্রেনটাও কিন্তু মহাকুম্ভই যাচ্ছিল। অর্থাৎ প্রত্যেকটা মানুষ পূর্ণ লাভের জন্য যেই জায়গাটায়, যেই পুণ্যভূমিতে পা রাখার চেষ্টা করছিলেন, আমরা সেই ছবি দেখছি এই মুহূর্তে, দর্শকরা দেখতে পাচ্ছেন সেই ছবি, পুণ্যস্থান। ইতিমধ্যেই এবছরের কুম্ভ অভিশপ্ত কুম্ভ হতে যাচ্ছে। উপাসনা, 30 জন মারা গেছেন আমরা জানি সেখানে প্রয়াগরাজে যখন এই ঘটনা ঘটে, তারপর আবার নিউ দিল্লি স্টেশনে। এক কথায় বলতে গেলে এই পুণ্য স্থানে কিন্তু প্রচুর মানুষ মারা গেলেন, খুব দুঃখজনক, বেদনাদায়ক, এবং হয়তো ভাষায় এই জিনিস প্রকাশ করা যাবে না, একদমই ভাষায় প্রকাশ করার বিষয় নয়। কারণ সেখানে কিন্তু আমার আপনার কোনো এক প্রিয়জন হতে পারত, সেখানে আমি আপনি হতে পারতাম। সেখানে শুধু আমি আপনি না হয়ে যদি কোনো বিজেপির কেউ থাকতো, তাহলে হয়তো এই বিষয়টা হতো না।
কেন জানেন? কারণ বিজেপির লোকজনরা কিন্তু সত্যি সত্যি বাস্তবে হয়তো ট্রেনে ফ্রেনে যাতায়াত করে না, ওদের জন্য বড় বড় বিমান আছে, বড় বড় ফ্লাইট আছে, কিন্তু আমার আপনার এবং প্রত্যেকটা ট্রাইব টিভির যারা দর্শকরা রয়েছে তারা তো সাধারণ মানুষ, আমাদের কাছে অত পয়সা নেই দাদা, আমাদেরকে সাধারণ যাত্রী হিসাবে ট্রেনেই যাতায়াত। রাজনৈতিক বিশ্লেষণ আমরা করব না, কিন্তু 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 একটা কথা উপাসনা আপনাকে আমি জিজ্ঞেস করি যে এই যে ঘটনায় যে এত কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ, আমরা ছবি দেখছেন, আপনারা দর্শকরা দেখতে পাচ্ছেন, যারা জাননি তারা হয়তো এই ছবি দেখবেন, কিন্তু আমার প্রশ্ন এই যে ব্যর্থতা, একটি রেলওয়ে স্টেশন, নতুন দিল্লি ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লি, সেখানকার রেলওয়ে স্টেশন ১৫০০ জেনারেল টিকিট ১ ঘন্টায় বিক্রি, রেল অথরিটি, রেল কর্তৃপক্ষ কি এই দায়ভার ঝেড়ে ফেলতে পারে? প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, সেখানে প্রশাসন কোথায়? ওয়্যার ইজ দ্য, ওখানে প্রশাসন কোথায়? গভর্নমেন্টকে এটাও দেখতে হবে। এই নিয়ে কি বলবেন, মানে এই নিয়ে আপনার ব্যাখ্যা কি? ২০০ জন কেন্দ্রিক অন্তত একটা পুলিশ থাকাও কি উচিত ছিল না? এটা আপনার কি ব্যাখ্যা, আপনার কি মনে হয়? থাকা উচিত ছিল তো বটেই, কিন্তু ওখানে যদি আপনি রেলওয়ে স্টেশনটার অবস্থা গিয়ে দেখেন, একটা পুলিশের দৃষ্টি, মানে একটা পুলিশের চিত্র কি আপনার আমার চোখের সামনে ভেসে উঠছে? দেখুন সেই ছবি, সেই প্ল্যাটফর্মের ছবি আমরা আপনার সামনে ক্লিপিংস হিসেবে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই হাহাকার, এই কান্না, কারোর রিলেটিভ মারা গেছেন, কারোর মা আছেন সেখানে, তাকে খুঁজে পাচ্ছে না, বিভিন্ন রকম মানুষ। এবং এই দৃশ্য দেখার পর আমার মনে হয় মানে আমরা এক্সপ্রেস করে হয়তো এই ক্ষতিপূরণ হয়তো টাকা দিয়ে কখনো ফেরানো সম্ভব না। পোষণা, দেখুন, মানুষের জীবন কোনোদিনই টাকা দিয়ে ফেরানো যায় না, কিন্তু আমাদের যেই জিনিসটা শেখা উচিত ছিল, যেটা আমি বারবার মহাকুম্ভের কথাটা কেন তুলছি, মহাকুম্ভে তো এরকম প্রথম ঘটনা ঘটলো না, একটার পর একটা তো ঘটনা ঘটতেই চলেছে। তো মহাকুম্ভে একটার পর একটা যেইভাবে ঘটনাগুলো ঘটছে, সেখান থেকে সেখানের গভর্নমেন্ট শিক্ষাটা কি নিল, এই জিনিসটা কিন্তু দেখার বিষয়। এবং তার পাশাপাশি যখন আপনি দিল্লি স্টেশনের কথা বলছেন, সেখানের রেলমন্ত্রীকে আমি প্রত্যেকেই জানি অশ্বিনী বৈষ্ণব, তাই তো? তো সেই কেন্দ্রিক বিষয়, সেই অশ্বিনী বৈষ্ণব থাকাকালীন, রেলমন্ত্রী থাকাকালীন কতগুলো একটার পর একটা রেল দুর্ঘটনা ঘটেছে, সেই জিনিসটা কিন্তু আমি দুজনেই অবগত, এবং আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকই কিন্তু অবগত। আমি একটু ইন্টারাপ্ট করি। প্রথমে সেখানকার যে সমস্ত মানুষজনদের জন্য আমরা এই অনুষ্ঠান করছি, সেখানকার যারা যাত্রী, প্যাসেঞ্জার, কারোর মা, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর পরিবারের কেউ অন্য জায়গায়, প্রয়াগরাজ বাদ দিয়েও কিন্তু অন্য জায়গায় তারা ট্রাভেল করছিল, তারা এক্স্যাক্টলি কি জানিয়েছেন দেখুন। हाँ, उसी में वो दब गए, उनसे उनका मौत हो गई। किसकी मौत हो गई है? मेरी मम्मी थे। आपकी मम्मी थी? कहाँ? आप क्या प्रयागराज ही जा रहे थे? नहीं नहीं जी, हम अपने घर जा रहे थे। क्या बोला आपसे? वो डेथ हो गई है। डेथ हो गई, डॉक्टर ने बोला या आप बता रहे हैं? नहीं, डॉक्टर बताया। उसी भगदड़ में? हाँ जी। आपके साथ और कौन कौन लोग था? हम लोग तो बहुत लोग थे, बस केवल मम्मी का डेथ। नहीं तो आप लोग कहाँ जा रहे थे? हम लोग अपने घर जा रहे थे, बिहार जा रहे थे। अच्छा। छपरा जिला। अच्छा। हाँ जी। तो क्यों, कैसे भगदड़ हुई, कुछ आप पता चला? क्यों भगदड़ किस कारण से हुई हमें पता नहीं, एकदम वो खाली थी प्लेटफार्म, एक बैग पता नहीं इतने लोग कहाँ से आ गए, और एकदम स्पीड में एक दूसरे को धक्का देते हुए जा रहे थे। तो रेलवे पुलिस नहीं थी क्या वहाँ? नहीं, वहाँ कोई पुलिस नहीं थी, कोई पुलिस वाला नहीं था? कोई नहीं था। आपके हिसाब से वहाँ पर लाखों में संख्या थी। अंदर बहुत लोग कटे, दब के मरे हैं। कोई प्रशासन कुछ नहीं है, जो साले भेड़ बकरी की तरह मरा जा रहा है, कोई प्रशासन कोई नहीं है। लोग बहुत गंदा स्थिति है, रेलवे पुलिस की बहुत ही कोई सुरक्षा नहीं है, लोग मर रहे हैं, कट रहे हैं, उठा के फेंक रहे हैं, कोई कुछ नहीं बता नहीं सकते आपको, रेलवे के बारे में बता नहीं सकते। प्रशासन तो बहुत ही गंदा है, बहुत ही गंदा है। तब सब चढ़ रहा था ना, वो बढ़िया कुंभ मेला के है ना, मेला सब वही सब चढ़ रहा हुआ, एगो एनएस चढ़ रहा, ऊपर से नीचे वही सब अथी हो गया। अच्छा, पुलिस नहीं थी, आरपीएफ नहीं थी वहाँ पे? पुलिस कुछ नहीं था, कोई नहीं था वहाँ पे? कोई नहीं था। तो ट्रेन में जब चढ़ रहे थे, भीड़ को वहाँ मैनेज करने के लिए कोई पुलिस वाला नहीं था? वो इंसान सब और चढ़ रहा था पब्लिक। अच्छा, आदमी के ऊपर आदमी? हाँ, जब चपा ले तो ये चढ़ रहा उस पर। क्या देखा, कितने लोग घायल हुए, कुछ अंदाजा? 30 आदमी ज्यादा हुआ घायल, 30 आदमी ज्यादा घायल, 30 आदमी से ज्यादा घायल हुए। तो आप यहाँ पर हॉस्पिटल के बारे में, आप यहाँ कौन एडमिट है तुम्हारा? यहाँ कौन एडमिट है? यहाँ कौन है? मामी था। উপাসনা, দেখলাম আপনিও শুনলেন, আমরা দেখলাম, আপনারাও দেখলেন। এই দায় কার, এই প্রশ্ন আমাদের এই অনুষ্ঠান থেকে। একটাও পুলিশ ছিল না, হিন্দিতে বলছে কোই পুলিশ নেই থা।
এবং আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স তারাও ছিল না। এত মানুষ 13,000 জেনারেল টিকিট 1 ঘন্টায়, হাউ ক্যান ইউ সেল ইট? কিভাবে হয়? আমার কথাটা হচ্ছে বিলি করাটাই বা কি করে হলো, কেনই বা হলো? কারণ যখন আমরা প্রত্যেকে জানি যে মহাকুম্ভ কেন্দ্রিক এই বিষয়ে একটা বিশাল সংখ্যক ভিড় কিন্তু প্রয়াগরাজের দিকে ঢেলে পড়ছে, এবং সেই ঘটনাটা কিন্তু আজকে নতুন নয়। তার আগে তো আমরা বারবার এই উদাহরণটা দেখেছি, কোথায় কোথায় দেখলাম। মহাকুম্ভে একটার পর একটা যখন স্ট্যাম্পেডের ঘটনা দেখছি, মহাকুম্ভে আমরা এই জিনিসটাও দেখতে পাচ্ছি যে কিভাবে রীতিমতো ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া হচ্ছে, মানুষরা সেখানে ঢুকতে পারছে না। এতটাই ভিড় সেখানে যখন উপরে পড়ছে, ঢেলে পড়ছে, তাহলে তারপরেও সেই মহাকুম্ভে যাওয়ার জন্য যখন স্পেশাল ট্রেন অ্যালট করা হচ্ছে, সেই ট্রেনগুলো প্রথমত এক স্টেশনে বলে অন্য স্টেশনে একদম শেষ মোমেন্টে কিভাবে পড়ছে, প্ল্যাটফর্মের কথা বলছি, প্ল্যাটফর্ম একদম প্ল্যাটফর্ম চেঞ্জ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমি যেই খবরটা পেয়েছি, যেই তথ্যটা আমি ঘেটে দেখলাম, 12 নম্বর প্ল্যাটফর্মে যেই ট্রেনটা আসার কথা ছিল সেটা হঠাৎ করে শিফট করে দেওয়া হয় টু স্টেশন। আমরা ট্রেনের নামও বলেছি অনুষ্ঠানের শুরুতে। তো সেইখানে দাঁড়িয়ে এটা তো খুব অত্যন্ত স্বাভাবিক। আমি একটা জায়গায় কুম্ভে যাওয়ার জন্য যখন রেডি হয়ে এসেছি, স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, আমি জানি 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন ছাড়বে। হঠাৎ করে যদি 5 মিনিট 10 মিনিট আগে এই জিনিসটা জানানো হয় যে 12 নম্বরের বদলে সেটা 14 নম্বর থেকে ছাড়ছে, আমি তো খুব স্বাভাবিকভাবে যত দ্রুত গতিতে সম্ভব সেই দিকেই এগিয়ে যাব। এবং সেইখানে এটা খুব সাধারণ জিনিস, এটা দিস গোজ ফর এভরি হিউম্যান বিং, এটা একটা হিউম্যান টেন্ডেন্সি। এবার বিষয়টা হচ্ছে যখন এই জিনিসটা আগে থেকেই জানা ছিল যে ওখানে এত সংখ্যক ভিড় ঢেলে পড়ছে, তার পাশাপাশি দুটো ট্রেন ওয়াজ ডিলেড, এই জিনিসটাও কিন্তু আমি, আপনি এবং আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শক খবর পেয়েছি। তাহলে যখন দুটো ট্রেন ডিলে হলো, একটা ট্রেন যখন আসছে সেটা 12 থেকে 14 নম্বরে শিফট করে দেওয়া হলো, এই সংখ্যক ভিড় যে স্টেশনে ইতিমধ্যে রয়েছে, এই খবরটা কি কেউ ছিল না, কারোর কাছে ছিল না? যদি কারোর কাছে থেকে থাকা সত্ত্বেও ওরা কোনো মেজার্স না নিতে পারে, তাহলে তারা সেই কাজে অক্ষম, এটা তো স্পষ্ট। এটা আপনি যে প্রসঙ্গটা তুললেন, এনডিআরএফ কে আমরা কোনো ডিজাস্টার হলে ডাকি, এনডিআরএফ আধিকারিক ঠিক কি স্টেটমেন্ট দিয়েছে শুনুন। नॉर्मल हालात हो गए हैं, हम अपने मेडिकल फर्स्ट रिस्पॉन्डर के जो इक्विपमेंट्स होते हैं वो लेकर के यहाँ आए हुए हैं, और जैसे ही हमें अभी यहाँ पर आप देख रहे हैं कि भी हालत ठीक है, जो जितने भी पेशेंट्स वगैरह थे उनको इवैक्यूएट कर दिया गया है, तो अभी प्रोजेक्ट स्थिति नॉर्मल है। हमें जो प्रीलिमिनरी इन्फॉर्मेशन मिली उसमें यही हमें खबर मिली थी कि यहाँ पर प्लेटफॉर्म नंबर 14 के ऊपर भगदड़ मच रही है मगध एक्सप्रेस के अंदर, तो उसकी वजह से हमें पुलिस कंट्रोल रूम से सूचना मिली थी और उसी के बेसिस के ऊपर हम लोग यहाँ आए। आप यहाँ आए तो क्या स्थिति? यहाँ अभी स्थिति नॉर्मल है, हम लोग आए जब आए थे तब तक लगभग घायलों को इवैक्यूएट किया जा चुका था। আপনারা শুনলেন এনডিআরএফ কে যখন ডাকা হয়েছিল তখন কি পরিস্থিতি ছিল এবং তারপর কি পরিস্থিতি, দুটোই কিন্তু আমরা আপনাদের সামনে রাখলাম। উপাসনা, আমার প্রশ্ন, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কাজ কি? সাধারণত স্টেশন চত্বরে যদি কোনো প্রবলেম হয়, কোনো বিক্ষোভ হয়, কোনো ঝামেলা হয়, অশান্তি হয় ট্রেনের মধ্যে, প্ল্যাটফর্মে, তাই জন্য রেলওয়ে প্রোটেকশন ফোর্স, আরপিএফ নাম, তারা কোথায় ছিল না তো, এবং সেই জন্যই তো এই ঘটনাটা ঘটেছে। এবং খুব আশ্চর্যজনকভাবে যখন তাদেরই একজন প্রতিনিধি এই বক্তব্যটা রাখছে, আমাদের বারবার একটা জিনিস কিন্তু মনে পড়ে যাচ্ছে যে সেইখানে যখন ঘটনাটা ঘটছে সেইখানে কতজন উপস্থিত ছিল, এবং তার পরবর্তীতেও বিভিন্ন যখন মিডিয়া চ্যানেলসগুলো আমরা দেখে থাকি, মিডিয়া চ্যানেলের পাশাপাশি যদি আমরা দেখি যে অশ্বিনী বৈষ্ণব থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বরা, তারা কিন্তু এই গোটা বিষয়টাকে মানতেই নারাজ। অর্থাৎ তাদের যখন টুইটটা আপনি দেখবেন, যদি ঘটনাটা 9:30 ঘটে থাকে, 10:30টার মধ্যে কিন্তু ইতিমধ্যে 18 জন 15 জন মানুষ মারা গেছেন, সেই ঘটনাটা ওরা কমপ্লিটলি ডিনাই করেছে। এবং তাদের টুইটে সেই জিনিসটা স্পষ্ট, টুইটকে এডিট করা হয়েছে রীতিমতো। এবং সেই জিনিসটা যখন করা হচ্ছে, এটা কি কোনো কেন্দ্রিক বিষয় ভারতবর্ষের একটা রেসপন্সিবল নাগরিকের কাজ হতে পারে বলে আপনি মনে করেন? আমি তো বাস্তবে মনে করি না, কারণ এই জিনিসটা ভারতবর্ষের নাগরিক হিসাবেই কিন্তু করা উচিত নয়। আর ওনারা তো পদাধিকারী, সেখানে বসে ওনারা যখন এই টুইটটা করছেন, ওনারা স্পষ্টভাবে যে গোটা ঘটনাটা ঘটেছে ওই জিনিসটাকে বলে দেওয়া হচ্ছে ইট ওয়াজ জাস্ট মানে অত্যাধিক ক্রাউড হয়ে গেছিল, এবং সেই কেন্দ্রিক বিষয়তেই ঘটেছে। আমরা যদি ধরেও নি অত্যাধিক ক্রাউড হয়ে গেছিল, খুব মেগা ইভেন্ট ক্রাউড তো হবে। ওয়্যার ইজ দ্য ক্রাউড ম্যানেজমেন্ট? এক্স্যাক্টলি, বিকজ যখন মহাকুম্ভের কথাটা বলছি তখন কিন্তু আমরা প্রত্যেকেই জানি এইবার কুম্ভে, অর্থাৎ 144 বছর পরবর্তীতে এই যে কুম্ভটা হতে চলেছে বা হচ্ছে, এই কুম্ভে যে একটা বিশাল সংখ্যক ভিড় বা একটা ঢল ভেঙে পড়বে, সেই জিনিসটা কিন্তু বোঝার ক্ষমতা আমার আপনার প্রত্যেকের ছিল। এবং যারা সেখানে বসে আছে তাদের এই জিনিসটা ছিল না বলে তো আমি মনে করি না, কারণ বিশাল বড় বড় ব্যানারিং এবং পোস্টারিং হয়েছে। কার মুখ ছিল সেখানে? মোদিজির মুখ ছিল। কার মুখ ছিল সেখানে? সেখানে সিএম এর মুখ ছিল। কার মুখ ছিল সেখানে? বিজেপির প্রতিনিধিদের মুখ ছিল। তাহলে সেই বিষয় তারা এতটাই অজ্ঞ?
তারা কি প্রত্যেকে এতটাই অজ্ঞ? স্পেশাল ট্রেন যখন করা হয়েছে তাদেরকে এইটুকুনি বোঝার ক্ষমতা নেই যে একটা বিশাল সংখ্যক ভিড় আসতে চাইছে বলেই তো সেই স্পেশাল ট্রেনটা করা হয়েছে, না হলে তো যেই সংখ্যক ট্রেন ছিল সেখানেই না হয় মানুষ অ্যাকোমোডেট করে নিত। বেশ, এবার আমরা আপনাদের সামনে প্রত্যেকেই শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনিও শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন এক্সে যে the tragic loss of 18 lives in the Delhi stampede is deeply heartbreaking and painful incident, এবং তার condolences to the families, অর্থাৎ পরিবার এবং যারা মারা গেছেন প্রত্যেকের জন্য। বলুন। এই বিষয়ে তো আলাদা করে কিছু বলেন নেই, উনি স্বাভাবিকভাবে একটা আমি কেন বললাম আমি পরবর্তী প্রশ্ন আপনাকে করব, আগে আপনি বলে দিন। মুখ্যমন্ত্রী যে জিনিসটা পোস্ট করেছেন এটা কি অত্যন্ত স্বাভাবিক নয়? ঠিক, কারণ যখন একটা মানুষ মারা যাচ্ছে, সে আমার নিজের জায়গার হোক বা পরের জায়গার হোক, সে আমার নিজের বাড়ির লোক হোক বা নেবার হোক, মারা যাওয়া কিন্তু একটা বড় লস ফর দ্যাট ফ্যামিলি, এবং which cannot be compensated by money। এবং অবশ্যই যেই মানি টার্মসেও যখন আমরা দেখছি, আমি মনিটারি কোনো ফ্যাক্টর এখানে রাখছি না, কিন্তু সেটা তো কোনো কেন্দ্রিক বিষয় টাকা দিয়ে আমি ব্যালেন্স করে দিতে পারবো না, তাই না? মানে অর্থাৎ একটা জীবন যদি যায়, সেখানে যদি বলা হয় আপনি মারা গেছেন এই সংখ্যক টাকা আপনার না হয় হাতে তুলে দিলাম, সেই জিনিসটা তো কোনোদিনই সম্ভব নয়। এবং যাই হোক, তাও আমি বুঝলাম যে একটা বেসিক কম্পেনসেশন যে জিনিসটা হয়েছে তার জন্য কম্পেনসেট করা হচ্ছে, সেটা একটা ভিন্ন বিষয়, সেই বিষয়ে আমি না হয় বলছি না। কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ দিস, যখন একটার পর একটা ঘটনা ঘটে চলেছিল, তাহলে সেখানকার গভর্নমেন্ট বা অ্যাশওয়ানি বৈষ্ণব নিজে কি শিক্ষা গ্রহণ করেছিলেন? যদি শিক্ষা গ্রহণ করে থাকতেন তাহলে কি একটার পর একটা এরকম ঘটনা পরপর ঘটতো? এখনো কিন্তু 26 তারিখ বাকি, অর্থাৎ মহাকুম্ভের যে অন্তিম স্নান, সেই জিনিসটা কিন্তু এখনো বাকি আছে। আমরা জানি না আরো কত মৃতদেহ আমাদেরকে সেখানে দেখতে হবে, আরো কত আমাদের হয়তো প্রিয়জন সেখানে থাকতে। খুবই কনসার্নিং। আমরা এই প্রসঙ্গে পরে আসবো। যেহেতু আপনি প্রথমে আমি বললাম, বলুন কেন বললাম, অ্যাশওয়ানি বৈষ্ণবের দলে আমাদের বাংলা থেকে এমপি সুকান্ত মজুমদার, তিনি মুখ্যমন্ত্রীর এই টুইট এবং মুখ্যমন্ত্রীর রিয়াকশন বাদ দিয়েও তিনি কি বলেছেন, উপাসনা খুব জানা দরকার আপনার, এবং তারপর আমরা আসবো আপনার কাছে। তিনি ঠিক কি বলেছেন শুনুন। देश का रेल मिनिस्टर बहुत सामर्थ्यवान रेल मिनिस्टर है, इसलिए दुर्घटना घटी वो विषय में इंक्वायरी चल रही है। और गांव, मुझे लगता है कि पहले अपने गांव को संभालना चाहिए, बाद में जाके दूर देश को देखना चाहिए। तो पहले अपने स्टेट को संभाल नहीं पा रहे हैं, लोग शराब पी के मर जाते हैं। यहाँ पे 200 से ज़्यादा बीजेपी के कार्यकर्ता मर चुके हैं लास्ट 5-10 सालों में। तो ये सरकार लोगों को मार रही है और लाखों की संख्या में लोग जाके वो दूसरे स्टेट में बसे हुए हैं। यहाँ से উপাসনা, এখানে সুকান্ত মজুমদার বলছেন আপনার রাজ্যে লোকে মদ খেয়ে মরে যাচ্ছে, আপনার রাজ্যে কত কি হচ্ছে, নিজের রাজ্য সামলাতে পারে না, এত কেলেঙ্কারি, এত দুর্নীতি, জেলে যাচ্ছে সবাই। অন্য রাজ্যে কি হচ্ছে যেখানে বিজেপি সবে দখল হয়েছে, মানুষের জীবন বেদখল হয়েছে, প্রথমেই বলেছি। বলুন। ওনার ফ্যাক্টরটা কেমন হয়ে দাঁড়িয়েছে জানেন? ওখানে যদি ওনার কোনো নিজের প্রিয়জন থাকতো, কাছের জন থাকতো, উনি হয়তো এই কথাটা বলতে পারতেন না, যেই কথাটা আমি বারবার বলছি। কিন্তু বিজেপির প্রত্যেকটা নেতৃত্বদের কাছে না, ওদের কাছে শুধুমাত্র ধর্মকেন্দ্রিক রাজনীতি এবং ভোট ব্যাংকটাই যে মূল উদ্দেশ্য। এবং সেখানে যখন এই সাধারণ মানুষগুলো জীবন খোয়াচ্ছে, তখন তাদের ব্যাপারে যে একদম বেসিক যে কনসার্নটা তাদের হওয়া উচিত ছিল, অর্থাৎ যেই মনুষ্যত্বের কথা আমরা প্রত্যেকেই বলে থাকি। আমি আবারও বললাম যে মুখ্যমন্ত্রী যে টুইটটা করেছেন সেটা কিন্তু একটা মনুষ্যত্বের প্রকাশ, কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন সুকান্ত মজুমদার এই কথাগুলো বলছেন, সেখানে যে উনি মনুষ্যত্ব জিনিসটা বড্ডভাবে ল্যাক করেন, সেই জিনিসটা কিন্তু স্পষ্ট প্রকাশিত। কারণ যেখানে যে কটা মানুষ মারা গেছেন, একটার পর একটা যখন ঘটনা ঘটে চলেছে, উনি তো এই কষ্ট বুঝতে পারবেন না, কারণ উনি তো ভিভিআইপিতে সেখানে গিয়ে স্নান করে এসেছেন। এবং যে প্রত্যেকটা বিজেপির নেতৃত্বদের জন্য সেখানে তো রচনা ব্যানার্জিও আপনাদের এমপি সেখানে ভিভিআইপিতে গিয়ে স্নান করে এসেছেন। আমি তো আই অ্যাকচুয়ালি কন্ডেম দিস। আমি নিজে আপনার দলের এমপি, হোয়াটএভার। প্রথম কথাটা হচ্ছে আমরা প্রত্যেকে মানুষ, তো সেখানে দাঁড়িয়ে ভিভিআইপি সেগমেন্ট যখন পুণ্য লাভের কথা হচ্ছে, তখন কারোর জন্যই হওয়া উচিত না। কে আমি, কে অন্য কেউ, কে তৃতীয় কোনো চতুর্থ কোনো ব্যক্তি, আমি স্পষ্টভাবে বলছি এইটাই সত্যি কথা। এবং সেই জিনিসটাই হওয়া উচিত। যে কথাটা আপনি বললেন যে আমার দলের প্রতিনিধি উনি হতে পারেন, কিন্তু দিন শেষে উনি কিন্তু মানুষের পাশে থাকতে জানেন। এবং কিন্তু আমি আবারও বলছি, আমি হয়তো সেই দলের প্রতিনিধি হয়েই আমি বলছি, হয়তো এই ভিভিআইপি ট্রিটমেন্টটা আমি সত্যি সাপোর্ট করি না। কারণ সেখানে যখন আমি দেখছি আম্বানি থেকে আদানি প্রত্যেকেই ভিভিআইপি ট্রিটমেন্টের জন্য ওখানে যাচ্ছে, আমরা যখন দেখছি বিকি কৌশল সেখানে গিয়ে স্নান করছে এবং তাদের জন্য আলাদা করে একটা সেগমেন্ট করা হয়েছে, আলাদা করে বাঁশের কাঠামো করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তার পাশে আবার আলাদা করে সুন্দর রকম টেন্ট করা হয়েছে। আচ্ছা, যখন ওখানে এত ভিড় হবে জানা ছিল, সেই টেন্টটা কি করা ভীষণভাবে দরকার ছিল? সেই টেন্টেই তো প্রথম আগুনটা লাগলো, তারপরের বার হলো স্ট্যাম্পেড, তারপরের বার হলো সেখানের পুণ্য স্নান বন্ধ করে দেওয়া হলো। সেটা আপনি আমি জানি যে এই পুণ্য স্নান
এই 144 বছরের এই কুম্ভে এইটা কিন্তু সত্যি একটা নজিরবিহীন ঘটনা, আমরা কোনোবারই দেখিনি। আমার বয়স আজকে যাই হোক না কেন, তো সেখানে দাঁড়িয়ে আমার জ্ঞান হওয়ার পরবর্তীতে আমি এই ঘটনা দেখিনি যে পুণ্য স্নান যেটা কুম্ভতে হয়ে থাকে সেই স্নান বন্ধ করে দেওয়া হয়েছে, সেটাও বিজেপির আমলে হলো। অর্থাৎ বিজেপি যে শুধুমাত্র একটা সিউডো একটা চিত্র নিজের সামনে নিয়ে রাখে এবং সেটাই ওনারা বারবার প্রকাশ করে শুধুমাত্র ভোট কেন্দ্রিক বিষয়ের জন্য, সেটা কিন্তু স্পষ্ট প্রকাশিত। এবং তাই জন্যই ভিভিআইপি এবং যারা জেনারেল, যারা নর্মাল, তাদেরকে এতটাই ভিন্ন করে রাখা হয়। বেশ, এটাও কিন্তু ঠিক কথা, মানুষকেও কিন্তু সচেতন হতে হবে। একদম একদম। কারণ যে ঘটনা দিল্লিতে ঘটেছে, প্রশাসনিক ব্যর্থতা 100 বার নিশ্চয়ই, সেখানে কেউ তাদের দায়িত্ব পালন করেনি, কিন্তু মানুষ কি তাদের নিজস্ব দায়িত্ব পালন করেছে? এটা কিন্তু সবার থেকে বড় প্রশ্ন। কেন বলছি, আসানসোলেও কিন্তু আমরা দেখেছি একই জিনিস, ভারতবর্ষের বিভিন্ন স্টেশনে, প্রয়াগরাজ স্টেশনে কিন্তু হুড়োহুড়ি। আবারও যদি এই ঘটনা ঘটে, সেই দায়ভার কে নেবে? আচ্ছা, এবার আমি একটা কথা বলি আপনাকে, যে মানুষের কথাটা আপনি তুললেন, মানুষ কিন্তু মনুষ্যত্ব জিনিসটা বারবার প্রকাশ করেছে। আমি আবারও মহাকুম্ভের দিকে ফিরে যেতে বাধ্য হচ্ছি দাদা। কেন ফিরে যেতে বাধ্য হচ্ছি? যে এই মহাকুম্ভে শুধুমাত্র ধর্মকেন্দ্রিক বিষয় একটা গোটা সংখ্যক মানুষকে সেখানে ঢুকতে মানা করা হয়েছিল, যখন দেখছি স্ট্যাম্পেড হচ্ছে, তার পরবর্তীতে বিজেপির কিছু নেতৃত্ব বা যদি বলি হিন্দু ধর্মের কিছু প্রতিনিধিরা সেই জিনিসটা অস্বীকার করলেও যে না আমরা বাবা পাশে নেই, কিন্তু কারা পাশে দাঁড়াচ্ছে জানেন? একটা ভিন্ন ধর্মের লোকজনরা। এবং এটাই তো মানুষের পাশে মানুষের দাঁড়ানোর সবথেকে বড় বিজ্ঞাপন এটা, উপাসনা। মানুষ হয়ে মানুষের ধর্ম চুলোয় যা, মানুষের পাশে, এর থেকে বড় বিজ্ঞাপন মনে হয় মনুষ্যত্বর। মানে আজকের অর্থাৎ কলিযুগের একদম যে সময় আমরা বসে আছি, এই সময় কিন্তু ধর্মের ঊর্ধ্বে যদি কিছু থাকে বা যদি শ্রেষ্ঠ ধর্ম কোনো ধর্মকে বলা হতে পারে, সেটা কিন্তু মনুষ্যত্বই হওয়া উচিত। এবং মনুষ্যত্বের একটা খুব বাস্তব চিত্র প্রকাশ করেছে মহাকুম্ভের ভিন্ন ধর্মের লোকজনরা, বা যদি সোজা ভাষায় বলি মানুষরা, তারা কিন্তু বাস্তবেই মানুষ যারা এই রাজনীতিটা করছে। আর একটা জিনিস, বর্তমান পেপারের প্রথম পেজে একটা জিনিস প্রকাশিত হয়েছিল, অর্থাৎ রাত 12:30টার সময় একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। সেই অ্যানাউন্সমেন্টটা করেছিলেন ওখানের যিনি প্রশাসনিক প্রধান, উনি কিন্তু নিজেও ধর্মী হিন্দু। এই কথাটা ওখানে মহাকুম্ভের ওখানের প্রশাসনিক প্রধান, ওনার সম্ভবত নামটা বিজয় বিশ্বাস পান্ত, ঠিক আছে। এবং উনি এই প্রকাশটা করেছিলেন যে যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে কিন্তু পুণ্য লাভ হবে না, জলদি সেখানে আপনাকে যেতে হবে অমৃত স্নান করার জন্য। এবং তারপরেই কিন্তু স্ট্যাম্পেডটা ঘটে। অর্থাৎ এই জিনিসটা শোনার পরে প্রত্যেকে ভাবলো যে না ঠিক বলেছেন হয়তো, তাই জন্যই দৌড়ে যে গেছে। এবং যখন দৌড়ে গেছে তখন হয়তো তারা দেখেনি যে তারা নিজেদের পদতলে কাদেরকে পাড়িয়ে দিয়ে যাচ্ছে। এবং হ্যাঁ, যদি আপনি কথাটা বলেন যে মানুষকে তো একটু সচেতন হতে হবেই, কারণ আমি নিজের পায়ের তলায় কাকে পদতলে দাবিয়ে দিয়ে যাচ্ছি সেই জিনিসটা তো আমাকে বুঝতে হবে। কারণ কোনোদিন পুণ্য লাভ কাউকে মেরে হয় না। সমানভাবে বিজেপির যখন চিত্রটা আমি দেখি, আমি একটা কথা বারবার বলি, গঙ্গা কিন্তু সেই পাপই ধোয় যেগুলো আমাদের অজান্তে হয়, এবং যেই পাপগুলো জানতে হয় সেইগুলো কি ধোয়া যায় দাদা? যায় না। এবং সেই জিনিসটাই মহাকুম্ভে আমরা দেখছি। এবং কারোর পাপের জন্য হয়তো সাধারণ মানুষদেরকে জীবন খোয়াতে হচ্ছে, একটার পর একটা সেই ঘটনাগুলোই দেখছি। দিল্লিতে যে ঘটনাটা নিয়ে আজকে আমাদের গোটা এপিসোডটা হচ্ছে, সেটাও হয়তো কারোর পাপের ফল ভুগতে হচ্ছে এই সাধারণ মানুষগুলোকে। কারণ অ্যাশমানি বৈষ্ণবের একটার পর একটা ঘটনা, তারপরেও কিন্তু উনি পদত্যাগটা করলেন না। এবং ওনার পাশে কারা দাঁড়াচ্ছে? প্রধানমন্ত্রী স্বয়ং। না কিন্তু উপাসনা, একটা প্রশ্ন আপনাকে আমি করি। এই যে ধরুন কোনো কিছু হলেই পদত্যাগ, মানে এরকম একটা ম্যাসাকারের ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এক্সপ্রেস করা যায় না এরকম ঘটনা ঘটেছে, কিন্তু রেলমন্ত্রী পদত্যাগ করলে কি এর সলিউশন হয়ে যাবে? না, একদমই না। কিন্তু যখন আমি একটা ভুল করছি না, তখন আমার সেটা শাস্তিটা গ্রহণ করার সেই বুকের পাটা থাকা দরকার। ওনার হয়তো সেই পাটাটা নেই, তাই জন্য উনি পদত্যাগ করছেন না। উনি যখন যেই মুভমেন্টে পদত্যাগ করবেন, তার পরবর্তীতে যিনি রেলমন্ত্রীর জায়গায় বসবেন, ওনার বুকে এই ভয়টা করবে যে না, আমার থাকাকালীন যদি এরকম কোনো একটা ঘটনা হয়, বা কোনো যদি এরকম কোনো ঘটনা বাই চান্স ঘটেও যায়, তাহলে কিন্তু লোকজনকেও আমাকে উত্তর দিতে হবে। এবং এই ভয়টা আজকের দিনে হয়তো নেই, তাই জন্যই একটার পর একটা রেল দুর্ঘটনা ঘটে চলেছে দাদা। আচ্ছা, আপনি আমি যখন গাড়ি চালাই, আমি নিজে সেলফ ড্রাইভ করি, আমি বাইকও চালাই, তো সেখানে যখন আমরা গাড়িটা চালাই না, তখন সিগন্যাল ভাঙার যে ভয়টা, সেটা কিন্তু পুলিশ কেন্দ্রিক বেশি থাকে। পুলিশ না থাকলে অনেকেই হয়তো সিগন্যাল ভেঙে বেরিয়ে যায়। পুলিশের কেন ভয়টা থাকে জানেন? এ বাবা পুলিশটা যদি ধরে, যদি 500 টাকার কেসটা দিয়ে দেয়, এ বাবা 1000 টাকাটা বেরিয়ে যাবে, এই ভয়তেই কিন্তু মানুষ সিগন্যালটা ভাঙেন। এটা একটা, আবারও বলছি, হিউম্যান টেন্ডেন্সি। তো সেখানে আশমানি বৈষ্ণব যদি পদত্যাগটা করেন, এবং ওনার করাটা যেটা ভীষণভাবে উচিত, তার পরবর্তীতে যিনি ওখানে কিন্তু সেক্ষেত্রে বসেন, আমাদের একদম পর্ব শেষ, আমরা অন্য পর্বে নিয়ে ডিসকাস করব। সেক্ষেত্রে বিরোধীরা বলতে পারে যে স্বাস্থ্যমন্ত্রী যদি পদত্যাগ করে, এই রাজ্যে যা স্বাস্থ্যের দুর্নীতি হয়েছে আর হবে না। এই কথাটা তো বারবার উঠছে,
কিন্তু যেই বাস্তব চিত্র এবং কথার মধ্যে অনেকটা পার্থক্য। স্বাস্থ্যমন্ত্রী যে জিনিসটা করে দেখাতে পেরেছেন সেইগুলো কিন্তু অশ্বিনী বৈষ্ণব করে দেখাতে পারেননি। এটা আমি কেন বলছি, এটার কারণটা আরেকটা, আজকে যখন রেলের কথা ওঠে তখন সেখানে বুলেট ট্রেন চলার কথাটা ওঠে, কিন্তু রেলের অবস্থাটা কি সেই জিনিসটা দেখার ক্ষমতাও অশ্বিনী বৈষ্ণবের নেই। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি আমি স্বাস্থ্যমন্ত্রীর কথা বলি, অর্থাৎ আমার রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার যদি কথাটা বলি, আপনি একটু নিজে দেখুন তো SSKM থেকে শুরু করে যেই সব জায়গায় আজকে কত সংখ্যক, সেই স্ট্যাটিস্টিক্সটা আমার এক্ষুনি হয়তো হাতে নেই, ফোনটা আমার কাছে নেই, না হলে আমি হয়তো আপনাকে দেখিয়ে দিতাম যে কত সংখ্যক হসপিটাল বেড়েছে সেই CPM আমল থেকে শুরু করে আজকে যে বাংলার যে অবস্থা সেই সংখ্যক বেড়েছে। হ্যাঁ, এবং অবশ্যই আপনি যদি দেখেন আজকে কিন্তু সরকারি জায়গায়, সরকারি হসপিটালে একটা বিশাল সংখ্যক ঢল উঠলে পড়ে। কেন পড়ে? কারণ সেই সময় CPM আমলে কিন্তু এত সংখ্যক সুন্দর ফেসিলিটি তারা পেতেন না, তৃণমূল আমলে সেই ফেসিলিটিটা পাচ্ছে বলেই তো ঢলটা পড়ছে। এটা নিয়ে আমরা একদিন অন্য একটা পর্ব করব। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনাদের সামনে আমরা তুলে ধরলাম কি বলছে বাংলার আজকের পর্বে, দায় কার, কে দায়ী, আমরা বিশ্লেষণ করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম কে কি স্টেটমেন্ট দিয়েছে, এবং বাকিটা আপনাদের ডিসিশন যে আপনারা কিভাবে নেবেন এবং মানুষকে সচেতন হতে হবে। আরও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ আজকে পর্ব দেখবার জন্য। কি বলছে বাংলার মানুষের অনুষ্ঠান এভাবে এগিয়ে চলবে। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।